আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিদেশে পাচার অর্থ ফেরত আনতে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। দুদকের মানি লন্ডারিং টিমের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক। তারেক রহমানের মামলাগুলো আইনি পথেই নিষ্পত্তিতে আগ্রহী বিএনপি। যথাসময়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহের নতুন এলাকা প্লাবিত। ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলোর বিশেষ প্রস্তুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ। মহতী উদ্যোগে সুধীজনদের সাধুবাদ। এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ভারত টি-20 ক্রিকেটের উত্তাপ। 14 বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাইবেরিয়ায় রনপা লাগিয়ে দীর্ঘ ঝিড়ি পথ পাড়ি দেওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক। বিদেশে অর্থ পাচার প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছে তারা। প্রতারণার মাধ্যমে নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন লিয়াকত আলী লাকি। গণ অভ্যুত্থানের পর গত 12ই আগস্ট পদত্যাগে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, শিল্পকলায় 10টি পদে 23 জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার সময় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়, যারা ওই পরীক্ষায় আগে অকৃতকার্য হয়েছিলেন। তিনি সহ 24 জনের বিরুদ্ধে রোববার মামলা করেছেন দুদকের উপপরিচালক সুমিত্রা সেন। লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল, সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকুরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভিন্ন মামলার পাশাপাশি গত কয়েক বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনারও উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বৈঠক করছে তারা। রোববার দুদক কার্যালয়ে বৈঠক হয়েছে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সাথে। আমরা মানি লন্ডারিং অনুসন্ধান তদন্তকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে বলে আমি জেনেছি। বিদেশে অর্থ পাচার প্রতিরোধও সচেতনতা তৈরির কাজ করছে দুদক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা আইনি পথে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন দলের আইন সম্পাদক কায়সার কামাল।
তবে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি বলেছেন যে বিচারপতিরা বিচার বিভাগকে দলীয়করণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দেখুন সহকর্মী মাজহারুল হক মান্নার রিপোর্টটি। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সহ প্রায় অর্ধশত মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনা চলছে তারেক রহমান কি দেশে এসে এই মামলাগুলো নিষ্পত্তি করতে উদ্যোগ নেবেন নাকি মামলা প্রত্যাহার হবে প্রশাসনিক আদেশে। সম্প্রতি ইংল্যান্ডে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন বিএনপির আইন সম্পাদক জনাব তারেক রহমান সাহেব এই গত 15 বছর ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন। অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আইনগত বিষয়গুলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেগুলাকে আমরা সলভ করব। একই সময়ে কথা বলেন উচ্চ আদালতের অনেক বিচারপতির বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে। বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ভিক্টিমাইজ করার জন্য আনফরচুনেটলি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে ওনারা অনেক কাজ করেছেন। সমস্ত বিষয় নিয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দাবি জানিয়ে আসছেন পলিটিসাইজড যারা করেছেন এবং এই পলিটিসাইজড করার ক্ষেত্রে যারা দায়ী তাদের ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিএনপির আইন সম্পাদক বলেন, দুজন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন প্রধান বিচারপতি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় দফা সংলাপের পর রাজনৈতিক দলগুলো মনে করছে তাদের প্রস্তাবনায় যথেষ্ট আন্তরিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি মনে করছে নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবির ইস্যুতে সরকারও একমত। অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে এভাবে ধারাবাহিক আলোচনায় যে কোনো ইস্যুতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। সরকার বলেছে 3 মাস পর সংস্কার কমিশনগুলোর দেয়া রিপোর্টের ভিত্তিতে রোডম্যাপ দেয়া হবে। আরও জানাচ্ছেন রাহুল রায়। দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় দফা সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলো। শুরুতেই আলোচনায় বসে বিএনপি। নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই ছিল বিএনপির মূল প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন 3 মাস পর 6টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সব সেক্টরে সংস্কারের পরই নির্বাচনের সময়সীমা জানা যাবে। এ ব্যাপারে আশাবাদী বিএনপি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা আমাদের প্রস্তাব দেব, অন্যরাও দিবে। এটা সবার ঐক্যমতের ভিত্তিতে একটা নিরপেক্ষ, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে। ইতিমধ্যে 2 মাস সরকারের চলে গিয়েছে। বলেছেন 31 ডিসেম্বরের মধ্যেই ওনারা সংস্কারের রিপোর্টগুলো ফাইনাল করতে পারবেন। তাতে দাঁড়ায় 5 মাস। এর পরবর্তী 1 মাস মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা আলোচনা করব প্রত্যেকের সাথে, রাজনৈতিক দল সহ সামাজিক শক্তি এবং বিশেষজ্ঞ জনগণের সাথে। তারপরে ওনারা ফাইনালাইজ করবেন। তা সেই 1 মাস সহ লেখা যায় এটা 6 মাস যায়। এবং একই সাথে যদি নির্বাচনের প্রস্তুতি এবং রোডম্যাপ ঘোষণা করে আর নির্বাচনমুখী সংস্কারগুলো যদি বাস্তবায়ন করে, তাতে তো আর খুব বেশিতে 3 মাসের বেশি লাগার কথা না। এগুলা সবাই ক্যালকুলেট করতে পারবেন, কিন্তু আমরা নিজের মুখে এগুলো টাইম ফ্রেম বেঁধে দিতে চাই না। আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কারেই গুরুত্ব দিচ্ছে দলটি। তবে 9 অক্টোবর সংস্কার আর নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনা ঘোষণা করার কথা বলেছেন দলটির আমির। শনিবারের সংলাপে জামায়াতে ইসলামীর পর গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, বামজোট, গণ অধিকার পরিষদও অংশ নেয়। সংস্কার করে নির্বাচন নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছেন দলগুলোর নেতারা। ডক্টর ইউনূসকে বলেছি, দেখেন স্যার, আপনি হচ্ছেন একজন নোবেল লরিয়েট। সম্মান যা পাবার সেটা আন্তর্জাতিকভাবে আপনি পেয়েছেন। এখানে এই তত্ত্বাবধায়ক সরকারের বা কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার বিশেষ কোনো মর্যাদার ব্যাপার নেই। আপনার মর্যাদা বাড়বে যদি আপনি যথাযথ নির্বাচনী ক্ষমতাটা দিয়ে যেতে পারেন। দ্যাট উইল বি এক্সাম্পল। কিন্তু আপনিও যদি আবার ক্ষমতা নিয়ে নয় করেন লাইক আদার্স যা আগে করেছে, তাহলে আপনার কিছু থাকবে না।
আমি কেন করবো? তো আমি এরকম করার প্রশ্ন আসে না। রাজনীতিবিদরা মনে করছেন তাদের প্রস্তাবনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সমন্বয়েই সিদ্ধান্ত নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দফতরে প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ছাত্র জনতার বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে কোনো কর্মকর্তারা সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। সেনাবাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুর এবং ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুরের বন্যায় আরও 2 জনের মৃত্যু হওয়ায় জেলার মৃতের সংখ্যা 5 জনে দাঁড়িয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাড়ায় পানিবন্দী 50 গ্রামের মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, আগামীতে বন্যাসহ দুর্যোগ পরিস্থিতি আরও বাড়বে এমন ধারণা নিয়ে উন্নয়ন পরিকল্পনায় বিশেষ বরাদ্দ এবং প্রস্তুতি রাখতে হবে। ক্রমেই বাড়তে থাকা ডেঙ্গু রোগীর সাপ চামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে হাসপাতালগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ বলছে, একেবারে শেষ সময়ে নানান জটিলতা নিয়ে ভর্তি হয় অনেক ডেঙ্গু রোগী। এ কারণে অনেক ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যায় না। মৃত্যু ঝুঁকি এড়াতে নিবিড় পর্যবেক্ষণ এবং রোগী বৃদ্ধির আশঙ্কায় অতিরিক্ত 100 শয্যার প্রস্তুতি রেখেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। মাঝবয়সী জামাত আলী পাবনা থেকে ছেলের কাছে ঢাকায় বেড়াতে এসে আক্রান্ত হন ডেঙ্গুতে। গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে এসেই জ্বর আসে, জ্বর আসার পরে ছেলে সদরে ভর্তি করছিল, ওখান থেকে রিলিজ করে এখানে দিছে। এখানে আসার পরে বলছিল যে আইসিইউতে দেওয়া লাগবে। তারপরে আল্লাহ দিলে আস্তে আস্তে রিপোর্ট ভালো বেরোইছে, এখন বলছে অনেক সুস্থ। তার মতোই ডেঙ্গু আক্রান্ত অনেক জটিল রোগীকে রেফার্ড করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের 6 দিনে ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছে প্রায় 3,500 মানুষ, মৃত্যু হয়েছে 16 জনের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকা মেডিকেলে আসা ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই রেফার্ড রোগী। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল, বরগুনা সহ ঢাকার আশেপাশের এলাকার রোগী বেশি। অনেক অবস্থা খারাপ আছিল, বমি করতো, তারপরে শ্বাস করতে কষ্ট হইতো, তো মাথা ঘুরে পড়ে গেছে। এখানে আইসা ভর্তি হইলো, ভর্তি হওয়ার পরে সাথে সাথে স্যালাইন পড়লো। স্যালাইন পড়ার পরে মোটামুটি আল্লাহর রহমতে কিছুটা একটু সুস্থ আছে। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। নারীদের রাখা হচ্ছে হাসপাতালের মেডিসিন বিভাগের ফিমেল ওয়ার্ডের সাথে আলাদা কক্ষে। অনেক সময় রোগীরা 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে যাচ্ছে, দেখা যায় যে হাসপাতালে আসে না, ডাক্তারের কাছে যায় না। শেষ মুহূর্তে একটা খারাপ অবস্থা হলে তারপরে হয়তো চলে আসছে। এমনকি আমাদের কাছে যেটা 2-1 জন যেটা মারা যায় আসলে সেগুলোও কিন্তু দেখা যায় আমাদের কাছে আসছে বেশ দেরিতে, এবং আর একটা হাসপাতাল হয়ে রেফার হয়ে একটু কমপ্লিকেটেড হয়ে তারপরে আসছে। কেউ জ্বরে আক্রান্ত হলেই যেন পরীক্ষা করে এবং
ডাক্তারি পরামর্শ মতো যদি চলে তাহলে এটা এই মৃত্যুর ঝুঁকিটা অবশ্যই কমানো সম্ভব। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যুর ঊর্ধ্বমুখী ধারা ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে দেশ জুড়ে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা জানান। এবছর পূজা উদযাপনের নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপিত হচ্ছে। বিগত দিনে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলেন। মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর চতুর্থ নামাজে জানাজা শেষে মজিদপুর দেয়াহাটা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে তার জানাজায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ হাজারো মানুষ। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ করেছে প্রকৃতি এবং জীবন ক্লাব। কর্মসূচি উদ্বোধন করে মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুধীজনরা। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়ন ও সবুজ সুস্থ সুন্দর পৃথিবী গড়তে প্রতি বছরই দেশ জুড়ে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের অংশ হিসেবে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছের উপরে কিন্তু এই বনের উপরে 160 কোটি লোক নির্ভরশীল সারা পৃথিবীর। আমরা ঔষধি গাছও যেমন লাগাবো, ফলের গাছও লাগাবো, আমরা কিন্তু কাঠের গাছও লাগাবো, ফুলের গাছও লাগাবো। সব ধরনের গাছই কিন্তু আমাদের দরকার। বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এই টেকসই উন্নয়নের কথা বলি, সেটার জন্য এই পরিবেশকে ভালো রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। এবং জলবায়ুর পরিবর্তনকেও যদি মোকাবেলা করতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। তাহলে আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সে সময় শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। প্রাকৃতিক ভারসাম্য আর তাপমাত্রা রক্ষার জন্য দেশের বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ রক্ষা হয়, সেই স্বার্থেই আমরা কিন্তু এই বৃক্ষরোপণ করি। সংকটাপন্ন পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি এমন কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, বড় করতে পারি এবং বৃক্ষে রূপান্তরিত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। 4000 মতো গাছ আমরা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। মেহেরপুর সবুজে সাজবে এবং এই বাচ্চারা তাদের বাড়িতে গাছগুলো লাগাবে। স্কুলেও আমরা এখান থেকে শুরু করলাম। তো আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে সামনে থেকে। আমরা এখন যে আবহাওয়ার বৈচিত্র্য দেখতে পাচ্ছি, মানুষ নিধন করার কারণে রূপ আক্রমণ করতে পারে।
সেখান থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই তাহলে আমাদের খুবই প্রয়োজন যে কাজটি আমাদের এই প্রকৃত জীবন ক্লাব যেটা শুরু করেছে, আমি সাধুবাদ জানাই। শুধু গাছ রোপণই নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জীবন বীমা নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে আমলাদের সঙ্গে যোগসাজশকারী বিগত সরকারের কয়েকজন ক্ষমতাবানকে শাস্তির আওতায় আনতে হবে, না হলে ষড়যন্ত্র করে ব্যাংক বীমা দখলের পাঁয়তারা থামানো যাবে না। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন বীমা কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টটি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সারা দেশ থেকে প্রায় ১,৫০০ মাঠ কর্মী এতে যোগ দেন। বিভিন্ন ক্যাটাগরিতে ১২৪৭ জন বীমা কর্মীকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। ন্যায় এবং সত্যের পথে কর্মীদের অবিচল থাকার আহ্বান জানার পরিচালকরা। আপনাদের অনেকের মন চূর্ণ বিচূর্ণ হয়েছে, কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আহত হয়েছেন, কিন্তু স্তব্ধ হন নাই। আপনারা লড়াকু সৈনিকের মতো লড়াই করেছেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে যতগুলি কোম্পানির জন্ম নিয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেই কোম্পানিগুলির মধ্যে সোনালী নাম্বার 1-এ আছে। আমরা অত্যন্ত বিপদ সংকুল একটা সময় আমরা পার করেছি। আপনারা জানেন দেশের অনেকগুলো ব্যাংক বা অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অন্যরা দখল করে নেয়। সেই প্রক্রিয়ায় আমাদের সোনালী লাইফও এই প্রক্রিয়ায় দখল হয়, এবং কিন্তু আপনাদের এই ৩০,০০০ কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একজন লোককেও যারা এই দখলের প্রক্রিয়া ছিলেন তাদের কাউকেও হাত করতে পারেন নাই। বীমার বিকাশে নীতি সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। অফিসার বৃন্দ, কর্মী বৃন্দ যেভাবে কাজ করছেন, ইনশাআল্লাহ এটা আর নিজের জায়গায় বসে থাকবে না, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ইন্স্যুরেন্সের বিষয়ে আমাদের যে সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, এদের ভিতরে যে নেগেটিভ যে পারসেপশনটা আছে, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনিয়মের অভিযোগে পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানো, শেষ পর্যন্ত আবারও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআর এর সিদ্ধান্ত বদল। অন্তর্বর্তী একটি পর্ষদের নেতৃত্বে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির স্বাভাবিক কার্যক্রম শুরুর পদক্ষেপে উচ্ছ্বসিত ৩০,০০০ কর্মী। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসীরা। ঋণ প্রাপ্তি সহজীকরণ, বৈধভাবে বিদেশে এসে প্রতারণার শিকার হয়ে অবৈধ হয়েছেন এমন প্রবাসীদেরকেও এই প্রকল্পের আওতায় আনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, মক্কা থেকে MI আলাউদ্দিনের প্রতিবেদনটি দেখুন। দীর্ঘদিন পরে হলেও বৈধ পথে প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীদের জন্য সুখবর আসছে। 4 billion Saudi riyals। বৈধভাবে রেমিটেন্স প্রেরণকারীদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত সুবিধা দেয় খুশি সৌদি প্রবাসীরা। বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ। বাংলাদেশ সরকার যেন আমাদেরকে এটা সুদমুক্ত করে দেয়, আর যদি সুদমুক্ত নাই করে তো অল্প সুদে যেন আমাদেরকে এইটা দেওয়ার চিন্তা ভাবনা করে। আমরা তো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব থেকে বা বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠাই। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি বন্ধ, বৈধভাবে বিদেশে এসে অবৈধ হয়ে গিয়েছেন এমন প্রবাসীদের এই ঋণের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসীরা। কাজ নাই, খাওয়া দাওয়ার সমস্যা, বাড়িতে তো বউ বাচ্চা থেকে হয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে, তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি, বরঞ্চ আমি ওদের কাছ থেকে কিছু আই না পরে খাওয়া লাগে। প্রবাসীরা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদেরকে সহজ ভাবে সরকার যে লোন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, লোন দিচ্ছেন। তো আমি সরকারকে উদারত আহ্বান জানাবো যে ব্যাংকিং খাতে, ব্যাংকিংকে আমরা যেটা দেখি সচরাচর যে অনেক শর্ত দেওয়া হয় যে এটা লাগবে এটা লাগবে। সরকার প্রবাসীদের যে উদ্দেশ্য নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে সে উদ্দেশ্যের জন্য সফল হয়। বেশি বেশি করে উৎসাহ হয় এবং বেশি করে দেশের রিমিটেন্স পাঠিয়ে যাতে দেশকে সচল রাখতে পারে, এই দিকেও সরকারকে খেয়াল রাখতে হবে। প্রবাসীদের ঋণ প্রদানে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে
বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদানে এক যুগান্তকারী পদক্ষেপ। অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া শর্তে ঋণ সুবিধা নিয়ে আসা, সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান তিনি। বিমানবন্দরে নেমে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, দ্রুতই নির্বাচন চান তারা। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির 31 দফার দাবি সরকার আমলে নেবে বলেও আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। ছাত্রজনতার বিপক্ষে হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত 39 প্রভাবশালীকে গ্রেফতার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও অভিযান চলছে। দুপুরে রাজধানীর কারওয়ানবাজার সেন্টারে র্যাবের মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সদরঘাট থেকে অপহৃত শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়ালজার তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট, সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। আমরা কাউকেই ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরে অসহায় এবং দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি ও জীবন পরিবার। মহানগরীর ভোগড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী শত শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গাজীপুরে প্রকৃতি ও জীবন পরিবারের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রো বাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি চালানো হচ্ছে স্থল অভিযান। দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। ইসরায়েলি উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনীত নাটক ধাঁধা বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে দেখা যাচ্ছে। মেহেদি রনির পরিচালনায় ধাঁধা নাটকটি সংসার জীবনের ভালোবাসা, টানাপোড়েনের গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ঈদ উপলক্ষে চ্যানেল আই প্রচারিত দর্শকপ্রিয় নাটক ধাঁধা এখন আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সাইবেরিয়ার একটি গ্রামে রনপা লাগিয়ে দীর্ঘ ঝিরিপথ পাড়ি দিয়েছে একটি দল। তরুণ এবং মধ্যবয়সীদের নিয়ে গঠিত দলটি রনপা দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে দীর্ঘদিন ধরেই ঝিরিপথ পাড়ি দেওয়ার সময় পা শুকনো রাখতে রনপা ব্যবহার করে থাকেন দেশটির ভলুজা অঞ্চলের মানুষ। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাপ্তাহিক ছুটির দিনে এখনও সেই চর্চা চালিয়ে যাচ্ছে দলটি। গ্রামটির স্কুলেও শিক্ষার্থীদের শেখানো হচ্ছে রনপায়ে হাঁটা। রনপা লাগিয়ে গান, বাজনা ও নৃত্যের পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়। এবারে কৃষি সংবাদ।
কুষ্টিয়ায় পাইকারি এবং খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বালু খেকোদের হাত থেকে বসতবাড়ি রক্ষায় উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার বাহেরচর মেঘনা নদীর তীরে এই মানববন্ধন করে চরাঞ্চলের জনগণ। এ সময় নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সলিমুজ্জামান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ, ফেরদৌস শাহিন সহ অন্যরা। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর এবং দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যাংকের খেলাফি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় প্রায় 500 কোটি টাকা অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণের 34 জন শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে 7 দিনের মধ্যে নিষিদ্ধ এবং ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব দাবি জানান। মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পরিবার এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হচ্ছে। 2009 সালের পর থেকে ভারতের সাথে করা সকল চুক্তির ধারা উপধারা প্রকাশ করতে হবে। এছাড়া যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণেরও দাবি জানান তিনি। ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতিবিলম্বে একটি কমিটি গঠন করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। কথা বলছিলেন মাহমুদুর রহমান। রাজধানী পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জামালপুর 5 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে রিমান্ড জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন অভিযুক্তের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সুপারফেস 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। বিদেশে পাচার অর্থ ফেরত আনতে সহযোগিতা করতে যায় যুক্তরাজ্য। দুদকের মানি লন্ডারিং টিমের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক। তারেক রহমানের মামলাগুলো আইনি পথে নিষ্পত্তিতে আগ্রহী বিএনপি, যথাসময়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা।
রাজনৈতিক মতাদর্শে ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহের নতুন এলাকা প্লাবিত, ডেঙ্গি রোগের চাপ সামাল দিতে হাসপাতালগুলোর বিশেষ প্রস্তুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ, মহতী উদ্যোগে সুধীজনদের সাধুবাদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে স্বাগতিক ভারত, সাকিবের বদলে টাইগার একাদশে অলরাউন্ডার মেহেদী মিরাজ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।